অনেক শুভেচ্ছা ভাই, অনেক শুভেচ্ছা। কি ব্যাপার ভাই, আজকে মনে হচ্ছে হেভি মুডে আছিস? হ্যাঁ, আরে ওই অনুজের ওখান থেকে আসছি। হ্যাঁ? একদম মজাই হলো না ওখানে। হ্যাঁ। তারপরে ভাবলাম দীপকও ডেকেছে, চলো ওখান থেকে ঘুরে আসি, একদম জমিয়ে মজা করবো। একদম করব। বছরে একবারই তো আসে দোল। আবার কি? যদি আজকে রং না খেলি, আজকে মজা না করি, তাহলে কবে করবো? হোলি, হ্যায়। নমস্কার বৌদি, নমস্কার। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দোলের। হ্যাপি হোলি। আরে বৌদি, আপনাকে তো কেউ রং মাখায় না দেখছি। হ্যাঁ? কি দীপক, এখনো পর্যন্ত সাহস পাসনি রং মাখানোর? আরে ভাই, আমার তো অত সাহস নেই। যদি তোর সাহস থাকে তো তুই লাগিয়ে দে। আরে না ভাই, না 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 প্লিজ আমায় রং লাগাবেন না, আমার স্কিন খারাপ হয়ে যাবে। না না বৌদি, না, না, আমি please। রং লাগাবো না, লাগাবো না। হ্যাঁ হ্যাঁ এনজয় করুন প্লিজ। খেলবো হোলি, রং দেবো না, তাই বলে কিন্তু বৌদি রাগ করলে চলবে না। হোলি হ্যাঁ ভাই, হোলি, আমি বারণ করেছিলাম, হোলি, তাও কেন রং লাগালেন উনি আমাকে? আরে তুমি গেস্টদের সঙ্গে কি ব্যবহার করছো? আজকে আজকে তো রং খেলার দিন, আর তোমাকে একটু একটু রং দিয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আজকে দোলের দিন তো রং প্লিজ দেবে। দীপক, সকাল থেকেই আমার মুডটা ভালো নেই, আর তুমি আমাকে আর বিরক্ত করো না প্লিজ। তোমার মুড ঠিক নেই, তার কারণও তো তুমি বলছো না আমাকে। তোমাকে বলে কোনো লাভ হয়? এমনিতেই তো সবসময় আমাকে বকো তুমি। আমি আবার কখন বকাবকি করলাম? দয়া করে আজকে তুমি কোনো কোনো ঝামেলা করো না প্লিজ। হোলি হোলি ভাই, হোলি। কিরে পালাচ্ছিস কোথায়? এদিকে আয়, তোকে আজ রং মাখাবোই। হোলি হ্যাঁ ভাই, হোলি। না না না, পালিয়ে যাবি কোথায়? তোকে আজকে রং মাখাবোই। হোলি। আরে মনে হচ্ছে ও একটু বেশি খেয়ে নিয়েছে। আরে না 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 না, এ বেশি খেয়েছে বলে নয়, মনে হয় কোনো গন্ডগোল আছে। এসো ওকে তুলি তো। আরে এ তো সুদেশ। আরে বের করো ওকে, বের করো। সুদেশ, 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 সুদেশ। সুদেশ, সরে যাও, সরে যাও। সুদেশ, সুদেশ, চোখ খোল। সুদেশ, সুদেশ, কি হলো? সুদেশ, সুদেশ। গুলি করা হয়েছে দেখছি। আরে এই গুলিটা খুব কাছ থেকে মারা হয়েছে অভিজিৎ, খুব বেশি হলে 6 থেকে 9 ইঞ্চি দূর থেকে। গুলিটা এফোড় ওফোড় হয়ে গেছে, এই দেখো। স্যার, কাছ থেকে গুলি চলার পরেও কেউ দেখেনি কেন? দোলের পার্টি চলছিল, তাই হয়তো কারোর নজরেই পড়েনি। কিন্তু স্যার, গুলির আওয়াজটা সেটা কেউ শোনেনি কেন? চিৎকার চেঁচামেচিতে হয়তো গুলির আওয়াজ চেপে গেছে। ছোট থেকে ছোট বন্দুকগুলোর আওয়াজও 150 ডেসিবেলের থেকে বেশি হয়। এটা হতেই পারে না যে গুলির আওয়াজ শোনা যায়নি, তবে এটা হতে পারে যে ওটাতে সাইলেন্সার লাগানো ছিল। স্যার, তাহলে এর মানে হলো খুনি এদের মধ্যেই কেউ। মিস্টার দীপক, পার্টিতে যত লোক ছিল তার মধ্যে সবাই এখানে রয়েছে? হ্যাঁ স্যার, সবাই এখানেই আছে, আর আমার স্ত্রী রাগিনী ভিতরে।
দোলের পার্টি এখানে চলছিল, তাহলে আপনার স্ত্রী ভিতরে কি করছে? আসলে স্যার, সুরেশ রাগিনীর সঙ্গে দেখা করতে এসেছিল। ওরা কিছু কথা বলবে বলে ভিতরে গিয়েছিল। সুরেশ তো বাইরে এলো স্যার, কিন্তু রাগিনী এখনো। আজ্ঞে সাহেব, আমিও মেম সাহেবকে বেডরুমে যেতে দেখেছি। সচিন, পঙ্কজ, ভেতরে গিয়ে চেক করো তো একটু। স্যার, ভাইয়ের মৃত্যু হয়ে গেল আর বোন এখনো ভেতরে কেন? হয়তো ও জানেই না ওর ভাইয়ের ব্যাপারে। আর এমনিতেও আজকে ওর মুড খুব খারাপ ছিল। মুড খারাপ? কি ব্যাপারে? জানি না স্যার, আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, ও ও আমাকে বলেনি স্যার। এই সুদেশ আর আপনার স্ত্রীর মধ্যে যে কথা চলছিল, কি মানে কি কথা বলছিল ওরা? জানি না স্যার, আমি তো অতিথিদের সঙ্গে এখানে ছিলাম, তাই আমি খেয়াল করিনি স্যার। ওনাদের দুজনের মধ্যে হয়তো তর্ক হচ্ছিল, যেটা মেটানোর জন্য ওনারা হয়তো ভিতরে গিয়েছিলেন। দীপক বাবু, এমন কোন টেনশন ছিল রাগিনী আর সুদেশের মধ্যে? আমি জানি না স্যার, আমি ভাই বোনের ব্যাপারে কোনোদিনই নাক গলাইনি। রাগিনী আসলে ওকে জিজ্ঞেস করে নেবেন স্যার। অভিজিৎ, হ্যাঁ ডক্টর। 1 মিনিট। রাগিনী, 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 রাগিনী তো এখানেও নেই। স্যার, ও এখানে নেই তো গেল কোথায়? স্যার, হ্যাঁ পঙ্কজ, স্যার এটা দেখুন, বেডের উপরে তো রঙের দাগ রয়েছে। মনে হচ্ছে ও এখানেই বসেছিল। ঠিকই বলেছ, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, রাগিনী এখান থেকে বাইরে গেলটা কি করে? কেননা এখান থেকে বাইরে যাওয়ার শুধু এই একটাই দরজা আছে, যেটা ওই ড্রয়িং রুমের দিকে খোলে। হ্যাঁ স্যার, যদি ড্রয়িং রুম দিয়েই ও যেত, বাইরে এত লোকজন রয়েছে, কেউ তো ওকে দেখতে পেত। পঙ্কজ, স্যার, এই দেখো, এখানেও আবির লেগে আছে। জানলাটা তো খোলা। স্যার, রঙের দাগ তো এখানেও রয়েছে। এটার মানে হলো রাগিনী জানলা দিয়ে পালিয়ে গেছে। কিন্তু জানলা দিয়ে তো অপরাধীরা পালায়। ও অপরাধী কিনা সেটা তো পরে জানতে পারবো। দেখা যাক কোথায় গেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে রাগিনী হঠাৎ করে কোথায় চলে গেল। খুনি আসলে খুন করার পর ফেরার হয়ে যায় দীপক বাবু। এটা কি বলছেন স্যার? রাগিনী ওর নিজের ভাইকে কেন খুন করতে যাবে? এটা যখন একটা পরিবারের মামলা, তখন এর উত্তরটা আপনিই দিন। না স্যার, রাগিনী কাউকে খুন করতে পারে না। স্যার, আমার তো মনে হচ্ছে খুনি সুদেশকে খুন করে রাগিনীকে তুলে নিয়ে গেছে। আর কেউ দেখলো না? তার মানে? মানেটা হলো এই যে এত চিৎকার চেঁচামেচি আর ভিড় ভাট্টার মধ্যে একটা লোক এলো, তারপর সুদেশকে গুলি করলো, আর কেউ ওকে দেখলো না। আপনার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে গেল, আর কেউ সেটা দেখলো না। কিভাবে? আমিও ঠিক বুঝতে পারছি না এসব কি করে হলো স্যার। স্যার, আপনি কিছু করুন না স্যার, প্লিজ। আচ্ছা, সুদেশকে আপনি শেষবার কখন দেখেছিলেন ওর মৃত্যুর আগে? এই 5 মিনিট আগে। ও তো সবার সঙ্গে দোল খেলছিল, আর হঠাৎ করেই। আর তারপর
ওর লাশ পাওয়া গেল ওই জলের ড্রামে। হ্যাঁ স্যার। এর তো একটাই অর্থ হতে পারে যে খুনি আপনাদের নিমন্ত্রিতদের মধ্যেই একজন, যে হোলির উৎসবের ফায়দা তুলেছে আর সুদেশকে খুন করেছে। স্যার, এসব কি বলছেন আপনি? এখানে সবাই আমার বন্ধু আর সবাই ভদ্রলোক স্যার। ভদ্রলোক তো? আপনি যত লোককে অনুষ্ঠানে ডেকেছিলেন সবাই আছে এখানে? হ্যাঁ, সবাই এসেছে। দেখুন, যতক্ষণ খুনি ধরা না পড়ছে আপনাদের মধ্যে কেউ বাইরে যাবেন না। আরেকটা কথা, খুনির ব্যাপারে যদি আপনারা কেউ কিচ্ছু জানেন, ছোট কোনো কথা থাকলেও প্লিজ আপনারা আমাকে বলবেন। খুনিকে ধরতে অনেক সাহায্য হবে তাহলে। হ্যাঁ স্যার, সুদেশ মারা যাওয়ার আগে যখন আমরা শরবত খেতে যাচ্ছিলাম তখন দেখলাম সুদেশ দুজনের সঙ্গে কোলাকুলি করছে। কোলাকুলি করছিল? হ্যাঁ স্যার। তারা কারা ছিল? দুজনের মুখেই রং লেগেছিল, তাই চিনতে পারিনি। কোলাকুলি করার পর গুলি করে দিল। আর কিছু মনে পড়ছে এই লোকগুলোর ব্যাপারে? হ্যাঁ স্যার, ওদের মধ্যে একজন গ্লাভস পরেছিল। গ্লাভস পরেছিল? হ্যাঁ স্যার। কেউ এমন কোনো লোককে দেখেছেন যে গ্লাভস পরেছিল? হ্যাঁ স্যার, আমি দেখেছি। আপনি দেখেছেন? হ্যাঁ স্যার, যে লোকটা গ্লাভস পরেছিল তাকে আমি দেখেছি। ও আমার কাছে এসেছিল শরবত খেতে, আর ওই সময় ও একটা নয় 2 গেলাস শরবত খেয়েছিল। আর ওর সাথে আরো একটা লোক ছিল স্যার। আর ওই গ্লাসগুলো কোথায় এখন? ওই যে ওখানে রাখা আছে। যেই লোকগুলো সুদেশকে খুন করেছে ডক্টর, ওই লোকগুলো এর মধ্যে থেকেই কোনো গ্লাসে শরবত খেয়েছে। একটা কাজ করি অভিজিৎ, এই সব কটা গ্লাসগুলো থেকে ফিঙ্গারপ্রিন্টটা তুলে নিই, আর এই যতগুলো অতিথি আছেন সবারই ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিই। ম্যাচ করে দেখব, যে গ্লাসের ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করবে না ওই ফিঙ্গারপ্রিন্টটাই খুনির। এখানেও তো রঙের দাগ দেখছি স্যার। হ্যাঁ, মনে হয় ও এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এখানে ওর ভাই মরে পড়ে আছে আর ও এখান থেকে পালিয়ে চলে গেল, কিন্তু কেন? আসুন, আপনি আসুন। ঠিক আছে। ঠিক আছে, যান। নেক্সট। স্যার, আমি আপনাকে বললাম তো যে আমি খুন করিনি, তাহলে কেন আপনি আমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছেন? ফোন না করলে আঙুলে ছাপ দিতে ভয় পাচ্ছ কেন? চলো, হাত রাখো। যাও। কি ঝামেলা বলুন তো? না আমি দোলের পার্টি রাখতাম, না আমাকে এইসব ঝামেলার মধ্যে পড়তে হতো। ঠিক আছে, যাও। হ্যাঁ সারিকা, হয়ে গেছে? স্যার, শুধু এই লাস্ট ক্লাসটাই বাকি আছে। চলো ম্যাচ করে দেখা যাক। হ্যাঁ স্যার। স্যার, পেয়ে গেছি। হোলির পার্টিতে যতজন গেস্ট এসেছিলেন এই আঙ্গুলের ছাপ কারুর সঙ্গেই ম্যাচ করছে না। তার মানে এই হচ্ছে খুনি সারিকা। একটা কাজ করে দেখি, এই ফিঙ্গারপ্রিন্টটা বিউরোতে পাঠিয়ে দিই।
যদি এর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে ঠিক জানা যাবে লোকটা আসলে কে। স্যার, হ্যাঁ, পেয়ে গেছি স্যার। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে, গ্রেট। ইয়েস স্যার। শুধু এই যে স্যার গ্লাভস যে পরেছিল তার কোনো সন্ধান পাইনি, কিন্তু দ্বিতীয় জন এ পুরনো পাপি গোগা নাম ওর। যখন একজনকে চেনাই গেছে তখন আরেকজন যাবে কোথায়? স্যার, চুরি ছিনতাই করা আর টাকা নিয়ে খুন করা ওর পুরনো পেশা। আগেও 4টে মার্ডারের সাসপেক্ট ছিল। এই রকম অপরাধী লোক খোলা ঘুরে বেড়াচ্ছে। স্যার, এই ভয়ঙ্কর খুনিদের সমাজে বেঁচে থাকাই উচিত নয়। হ্যাঁ, বেশি দিনও স্বাধীনভাবে ঘুরতে পারবে না। কোনো অ্যাড্রেস আছে? না স্যার, প্রত্যেক 15 দিন অন্তর নিজের ঠিকানা বদলে ফেলে। ওর শুধু একটাই ঠিকানা নয়। আচ্ছা, কোনো ফোন নাম্বার? না স্যার, আরও নিজের কাছে ফোনও রাখে না। ভীষণ চালাক লোকও। আমিও দেখবো এরা কতটা চালাক। আগামী 12 ঘন্টার মধ্যে এদের দুজনকে আমি বিরোধে দেখতে চাই। নিজেদের সোর্স গুলো কাজে লাগাও। কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে ওদের দুজনের মধ্যে কাউকে। স্যার, গোগাকে আমি দেখেছি কোথায় দেখেছো? মার্ট মার্কেটে। মডার মার্কেটে? হ্যাঁ স্যার, আমি একটানা গত 5 দিন ধরে দেখছি। ও সন্ধ্যেবেলা 8টা থেকে 8:15টার মধ্যে আসে আর কারুর সাথে অনেকক্ষণ ধরে কথা বলে, তারপর সেখান থেকে চলে যায়। ইসিওতে? আচ্ছা, আমি আসি স্যার। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, এই এটা রাখো। নমস্কার স্যার। 8 থেকে 8:15টার মধ্যে মাডের পিসিও বুথে। স্যার, 8:30 বেজে গেল, এখনো লোকটা এলো না কেন? 5 দিন ধরে তো রোজই আসছে, আজও নিশ্চয়ই আসবে। এসে গেছে স্যার। কাতিয়া, আরে কি হয়েছে ভাই? কাতিয়া, কাতিয়া, কি হয়েছে আরে ভাই? কাতিয়া, তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক কর, আমাদের ঠিকানা কি বদলাতে বলছিস হবে। তুই? আরে কাল্লু আমাকে ফোনে বলেছে যে সিআইডি আমাদের পিছনে পড়েছে, ওরা যখন তখন পৌঁছতে পারে। পৌঁছতে পারে নয়, পৌঁছে গেছে। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ? খুন করে পালাতে চাইছিস? খুন? কার খুন? সুদেশের খুন। সুদেশকে খুন? আরে স্যার, আমরা তো ছোটখাটো চোর, ছোটখাটো চুরি করি, আমরা খুন কেন করব? আচ্ছা, মায়ের দিব্যি স্যার, আমরা কিন্তু কাউকে খুন করিনি। সত্যি করে বলবি নাকি দানা ভরে দেবো? আরে স্যার, এইসব বন্দুক দেখে ভয় পাওয়ানোর স্টাইল অনেক পুরনো হয়ে গেছে। আচ্ছা, চলো ঠিক আছে, নতুন কিছু দেখাই। সচিন, পঙ্কজ, বাঁধা এদের। চল। বাচ্চেন কেন? আরে কি করছেন নাকি? 1 মিনিট, এসিপি স্যারকে ফোন করে নিয়ে একবার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই দুজনকেই পেয়েছি, কিন্তু কিছু বলতে চাইছি সোজা না। হয়ে বস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, দুজনকে বেঁধে আসছি। ওকে স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার। চলো। আরে স্যার, আমাদের হাত পাটা তো খুলে দিয়ে যান। কেন? তোমরা তো কিছুই করোনি। তাছাড়া তোমরা একটা নতুন স্টাইল দেখতে চাইছিলে না? আচ্ছা সচিন, মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে? তাও ধরুন প্রায় 25 থেকে 30 দিন। আর জল না খেতে পেলে? আমার মনে হয় 5 থেকে 6 দিন। আর স্যার, আমি এটাও শুনেছি যে মানুষের যখন পিপাসা পায় না স্যার, তখন নিজের শরীর কেটে
নিজেরই রক্ত খেতে শুরু করে। ওহো হো, আর এই জায়গাটাও এমন যে মাসের পর মাস কেউ আসবে না। চলো আমরা যাই। আরে স্যার, আমরা সব বলবো স্যার, আপনাদের সব কিছু বলে দেবো স্যার, আমাদের ফেলে রেখে যাবেন না স্যার। তাহলে বল, সুরেশকে কেন মেরেছিস তোরা? স্যার, টাকার জন্য। কে দিয়েছে টাকা? জানি না স্যার। জানিস না তোরা? হ্যাঁ, দোলের দিন আমাদের দুজনকে বাংলোতে ডেকেছিল আর বলল যে ওখানেই কাজ আর টাকা পাবো স্যার। বাংলোতে গাছের নিচে টাকাটা পেলাম, তারপর ওটা নিয়ে আমরা পার্টিতে মিশে গেলাম স্যার। একটা লোক আঙুল দেখালো আর আমরা বুঝে গেলাম এটাই আমাদের শিকার স্যার। কে ছিল সেই লোকটা যে আঙুল দেখিয়েছিল? লোকটা নিজের পুরো মুখে রং মেখেছিল স্যার। ওর কানে সোনার দুলও ছিল স্যার। কানে সোনার দুল? স্যার, কানে সোনার দুল তো দীপক পড়েছিল রাহুলের দোলের পার্টিতে। এদের দুজনকে কাস্টাডিতে নাও। রাহুল, 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 স্যার, ও ভিতরে ঘাপটি মেরে পড়ে রয়েছে। খোলো দরজা। স্যার, ভিতরে তো কেউ নেই। স্যার, মনে হচ্ছে রাহুল এখান থেকে পালিয়ে গেছে। সবে মাত্রই বেরিয়েছে, চায়ের কাপটা এখনো গরম। এই রাহুলও পালিয়ে গেছে, রাগিনীও পালিয়ে গেছে। তার মানে হলো এই গন্ডগোলটা দুজনে মিলে পাকিয়েছে। কিন্তু স্যার, দুজনে মিলে এই সুদেশকে মারতে কেন চাইবে? কারণ সুদেশ ওদের এমন কিছু গোপন তথ্য জেনে গিয়েছিল যে ওরা চাইছিল না যে এই সত্য সবার সামনে আসে। স্যার, রাহুল আর রাগিনীর ভিতরে কোনো অ্যাফেয়ার চলছিল না তো? এটা তো দীপকই বলতে পারবে। না না স্যার, এটা হতেই পারে না স্যার। রাহুল আমার ছোটবেলার বন্ধু, আর রাগিনী ওকে রাখি পরাতো। আচ্ছা, গত কয়েকদিনে ওনার ব্যবহার কি অদ্ভুত লাগছিল? উনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিলেন? না, এরকম তো কিছু মনে হয়নি আমার, কারণ রাগিনী আমার কাছে কোনো কথা লুকুতো না। না কোনো নালিশ, না কোনো ঝগড়া। তাহলে রাগিনী হঠাৎ নিখোঁজ হয়ে গেল কেন? আমিও কিছু বুঝতে পারছি না স্যার, এসব এসব কি হচ্ছে। আচ্ছা দীপক বাবু, আপনি এটা বলুন যে রাগিনী সারাদিন কি করত? আমি নিজের সময় কিভাবে কাটাতো? কোথাও যেত, কারোর সাথে দেখা করতো, কোনো বন্ধু ছিল? না স্যার, ওর কোনো বন্ধু ছিল না, কিন্তু ও শপিং করতে খুব ভালোবাসতো। এই শপিংও একলা যেত নাকি সঙ্গে আরো কেউ যেত? এমনিতে তো একাই যেত, শুধু ওর সঙ্গে ড্রাইভার থাকতো। আপনি কিছু জানতে পারলে আমাদের ইনফর্ম করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, স্যার, আমি আপনাদের কিছু বলতে চাই। কি ব্যাপার বলো? স্যার, দুদিন আগে না আমাকে রাগিনী ম্যাম ওনার পুরনো বাংলোতে নিয়ে গিয়েছিলেন। পুরনো বাংলো? হ্যাঁ ম্যাম। প্রথমে তো উনি আমাকে মলের দিকে যেতে বলছিলেন, তারপর হঠাৎই আমাকে বললেন যে পুরনো বাংলোর দিকে গাড়িটা নিয়ে চলো। তারপর ম্যাম আমাকে গাড়িতে বসতে বললেন, তারপর মেন গেটের তালা খুলে ভিতরে চলে গেলেন, আর তারপর স্যার 4-5 মিনিটের মধ্যেই উনি ফিরে এসেছিলেন। 4-5 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছিল? হ্যাঁ ম্যাম, কিন্তু উনি বাংলোতে ঢোকেনি। আরে তুমি কি করে বুঝতে পারলে? তুমি তো বাইরের গাড়ির মধ্যে বসেছিলে। কিন্তু স্যার, মেন গেটে যে তালাটা ঝুলছিল তার মধ্যেই ওই চাবির গোছাটা রাখা ছিল স্যার। আর ওখানকার যতগুলো তালা আছে না স্যার, তার সব কটার চাবি ওই গোছাতেই ছিল। তাহলে ম্যাডাম ভিতরে গেলেন কি করে স্যার? অদ্ভুত ব্যাপার স্যার, রাগিনী ওখানে গেল অথচ কারোর সঙ্গে দেখাও করলো না, তাহলে ওখানে গিয়েছিল কেন? আচ্ছা, আর কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, ম্যাডাম গাড়িতে ওঠার আগে টিস্যু পেপার দিয়ে নিজের হাত পরিষ্কার করছিলেন, ওনার হাতে মাটি লেগেছিল স্যার। বাংলোর ভেতরে গেল না আর হাতের মধ্যে মাটিও লেগে গেল? এর জবাব তো এই বাংলোতে গেলেই পাওয়া যাবে। ওই দেখো,
এটা তো বন্ধ। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, রাগিনী এখানে কি করতে এসেছিল? কারণ এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে এটা অনেক দিন ধরে বন্ধ। সচিন, এই বাড়ির বন্ধ দরজার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো অপরাধের রহস্য লুকিয়ে আছে, নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার হ্যাঁ, স্যার রাগিনী বাংলোর ভেতর ঢোকেইনি, কারণ চাবি তো মেন ডোরে তালায় লাগানো ছিল। স্যার তার মানে ওর যা কিছু কাজ ছিল সেটা এখানে বাংলোর বাইরে ছিল। স্যার ওই ড্রাইভারটা বলছিল না যে রাগিনী যখন এখান থেকে বেরোয় তখন ওর হাতের মধ্যে মাটি লেগেছিল, কিন্তু এই জায়গাটা তো পুরো সিমেন্ট দিয়ে বাঁধানো। না সচিন, ওদিকে দেখো, মাটি আছে তো, এই দেখো মাটি এখানেও আছে, ওখানেও আছে, আর গাছের চারদিকে তো মাটি আছে, তাই না? হ্যাঁ স্যার। এটার একটাই মানে দাঁড়ায় সচিন, কিছু না কিছু তো নিশ্চয়ই লুকোনো হয়েছে এই গাছগুলোর নিচে। খোঁজো, ভালো করে খোঁজো, খুঁজে দেখো। স্যার হ্যাঁ পুরবি, স্যার দেখুন, কি? স্যার এখানকার মাটিটা আলগা রয়েছে, মনে হয় মাটি খুঁড়ে তারপর আবার মাটি দেওয়া হয়েছে। ভালো করে খুলে দেখো, রাগিনী আবার এখানে কোনো কিছু লুকোয়নি তো? স্যার মাটিতে সূত্র। স্যার দেখো এর ভেতরে কি আছে। মাই গড, এই ফটোতে তো দেখছি এই মেয়েটাকে খুন করা হয়েছে। এতে তো খুনির শুধু হাত দেখা যাচ্ছে। স্যার অর্ধেক পার্টটা জেনে বুঝে প্রিন্ট করা হয়নি। হ্যাঁ সেটাই তো, জেনে শুনে এভাবে প্রিন্ট করা হয়েছে, কিন্তু কেন? কিন্তু স্যার রাগিনীর সাথে এই মেয়েটার কি কানেকশন থাকতে পারে, আর এই প্রমাণটা ওর হাতে এলো কি করে? এটা যেখান থেকেই আসুক না কেন, কিন্তু রাগিনীকে কিডন্যাপ এই ফটোর কারণেই করা হয়েছে। এটা কি? এই তো এখানে বিল্ডিংটা লেখা আছে PREST, আর এটা স্যার এটা তো হোটেল প্রেস্টিনো। লাস্ট সানডে আমি যখন গোয়া গেছিলাম এই হোটেলেই উঠেছিলাম। হোটেল প্রেস্টিনো, গোয়া। ম্যানেজার বাবু, আমরা মুম্বাইয়ের সিআইডি ব্রাঞ্চ থেকে। হ্যাঁ স্যার বলুন। একবার একটু এই ছবিটা দেখে বলুন তো যে এই মেয়েটা এই হোটেলে এসেছিল কিনা। এর এর কি হলো? আরে এই বন্দুক নিয়ে কে দাঁড়িয়ে আছে? সবকিছু পরে জানতে পারবে, আগে এটা বলো যে মেয়েটা এখানে উঠেছিল কিনা। হ্যাঁ স্যার উঠে তো ছিল। কবে উঠেছিল এখানে? এক্স্যাক্টলি 2 মাস আগে এখানে একটা ট্যালেন্ট কম্পিটিশন হয়েছিল, তাতেই পার্টিসিপেট করতে এসেছিল। সোনালি এর নাম। আগে স্যার অ্যাকচুয়ালি নামটা এই জন্যই মনে আছে যে কম্পিটিশনের ঠিক পরেও গায়েব হয়ে গেছিল। না মানে আমরা পুলিশ কমপ্লেন করেছিলাম আর ওর সমস্ত জিনিস পুলিশের কাছে দিয়ে দিয়েছিলাম। ওই কন্টেস্টে এর সঙ্গে যতগুলো কন্টেস্ট্যান্ট ছিল তাদের নামের লিস্ট আছে? হ্যাঁ হ্যাঁ স্যার দিচ্ছি, 1 মিনিট স্যার। এই যে স্যার, এই যে দেখুন। অনিতা, চন্দ্রিকা, অমিত, বিনয়। স্যার 1 সেকেন্ড, সুদেশ, রাগিনীর ভাই। সুদেশ? ও, সুদেশ এই ইভেন্টের ফটোগ্রাফার ছিল। স্যার তার মানে কি সোনালির খুন সুদেশই করেছে? না না সচিন, এই ফটোগ্রাফগুলো সুদেশই তুলেছিল, সোনালির মৃত্যুর ফটোগ্রাফ। আর বোধহয় এই খুনি নিজে সুদেশকে মেরে দিয়েছে যাতে ও নিজে না ধরা পড়ে যায়। কিন্তু এই সুদেশ আমাদের কাছে 2 মাস ধরে আসেনি কেন? সেটার কারণ বোধহয় এটাই যে ও আইনকে সাহায্য না করে এই ফটোগ্রাফগুলোর সাহায্যে খুনিকে ব্ল্যাকমেল করতে চাইছিল। স্যার যদি সোনালির খুন এখানে হয়ে থাকে তাহলে লাশও আশেপাশে কোথাও লুকোনো আছে। এই ফটোগ্রাফ যেখানে তোলা হয়েছিল সেখানেই যেতে হবে, ওখান থেকে যদি কিছু জানা যায়।
এই বিল্ডিংটা। তার মানে ফটোগ্রাফগুলো এখানে এই দিক থেকে তোলা হয়েছিল। চলো। এই দেখো, এই যে বাঁধানো শান দেখা যাচ্ছে এখানে সামনের দিকে, মনে হচ্ছে ফটোগ্রাফারটা এই ফটোটা এখান থেকেই তুলেছিল। আর এই ফটোগ্রাফটায় ওই খুনি এইখানে দাঁড়িয়েছিল, আর সোনালীর লাশটা এখানে পড়েছিল। স্যার এখানে যদি মেরে থাকে তাহলে লাশটা এই কাছাকাছি কোথাও আশেপাশেই থাকবে। দেখো একটু আশেপাশে চেক করে। স্যার! হ্যাঁ পঙ্কজ, স্যার এটা দেখুন, শুকনো পাতার নিচ থেকে কেমন গন্ধ আসছে। লাশটা এর ভিতরে নেই তো? পাতাগুলো সরাও। সাবধানে। যে ব্যাপারে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, সোনালীর লাশ। স্যার লাশটার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। 2 মাস পুরনো তো। এক মিনিট। গুলি। স্যার সোনালীর হাতে হীরের আংটি। স্যার এটা তো এনগেজমেন্ট রিং মনে হচ্ছে। একটা ব্যাপার তো পরিষ্কার যে এই খুনটা লুট করার জন্য করা হয়নি। আচ্ছা, রিসেন্টলি সোনালীর এনগেজমেন্ট হয়নি তো? কার সাথে স্যার? এটা তো সোনালীর বাড়ির লোকই বলতো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। দেখুন ম্যাম, আপনি প্লিজ নিজেকে সামলান। মা এই নিন, একটু জল খেয়ে নিন। না, যতক্ষণ না আপনারা আমার মেয়ের খুনিকে ধরে শাস্তি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা জলও খাবো না, এক দানা অন্ন আমার শরীরে যাবে না। মাসিমা, আপনি প্লিজ আমাদের উপর ভরসা রাখুন। সিআইডি আপনার মেয়ে সোনালীর খুনিকে যে কোনোভাবেই খুঁজে বার করবে। প্লিজ। সোনালীকে আপনি লাস্ট কবে দেখেছিলেন? জানুয়ারিতে। 2 মাস ধরে নিখোঁজ। আমরা গিয়ে পুলিশে কমপ্লেনও করেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।
সোনালি মডেল ছিল তো? হ্যাঁ, ও গোয়াতে একটা শোতে পার্টিসিপেট করতে গেছিল। সোনালির সঙ্গে কারোর শত্রুতা ছিল? আপনি কাউকে সন্দেহ করেন? সোনালি সবার সঙ্গে ভালোভাবে থাকতো, ওর কোনো শত্রু কিভাবে থাকতে পারে? মাসিমা, সোনালির কাছ থেকে আমরা এই আংটিটা পেয়েছিলাম। এটা সোনালির এনগেজমেন্ট রিং। অক্টোবর মাসে ওর বিয়ের দিন ঠিক হয়েছিল। আচ্ছা, সোনালির এনগেজমেন্ট কার সাথে হয়েছিল? অবিনাশের সাথে। জানি না ওই বেচারা জানলে কি হবে এই খবরটা শোনার পর। আচ্ছা, এই অবিনাশ, আমার কাছে ওর ছবি আছে এনগেজমেন্টের, আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ। এই যে, এই দেখুন। এটা অবিনাশ? কি হলো? আপনি ধরে নিন যে আপনার মেয়ে সোনালির খুনিকে আমরা পেয়ে গেছি। স্যার, 2 দিন ধরে ওর ফোন এই বাড়িতে ট্রেস হচ্ছে। এদেরকে পরে হসপিটালে পাঠাবো, এখন চলো। ভেতরের আবহাওয়া ভালো নয় সচিন। হ্যাঁ স্যার, মনে হচ্ছে কোনো ঝড় উঠতে চলেছে। স্যার, রাগিনীর সাথে সাথে রাহুলকেও কিডন্যাপ করা হয়েছে। এবার ওদের দেখাবো সিআইডির ঝড়। রবি, স্যার, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আরে এসিপি সাহেব, আপনি হাত তুলুন, হাত তুলুন উপরে, তুলুন 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 উপরে, তুলুন তুলুন হাত উপরে। চল, চুপ, একদম চুপ। কি হয়েছে রে? সচিন, চল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। চল। বস কোথায় তোদের? বস কোথায় তোদের?
ওই যে স্যার বসই ফোন করছে আমাদের। হাত সরাও, একবারও টাচ করবে না। বাজতে দাও, তোমাদের বস ফোন করেছে তো, তাহলে বেজে যাক ফোনটা। বারে বারে রিং হওয়া সত্ত্বেও যখন তোমরা মোবাইলটা তুলবে না, তখন দেখবে ওই ইঁদুরটা কিভাবে তার নিজের গর্ত থেকে বেরিয়ে আসে। একেবারে দৌড়ে দৌড়ে আসবে। পিঙ্কু, অজয়, পাপ্পু, রাঘব, আরে কোথায় মরলি তোরা? রাকা, আরে কোথায় গেল এগুলো? ফোন তুলছিস না, কোথায় তোরা? ও থ্যাংক গড, রাগিনী তুমি এখানেই আছো। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, তুমি কি রেগে আছো আমার উপরে? কথা বলছো না? হ্যাঁ, কি হয়েছে বেবি? রাগিনীর সঙ্গে দেখা করতে চাস? ও দেখা করবে তোর সাথে, সিআইডি? কিন্তু জেলে। পালাচ্ছিলি কোথায়? স্যার এ তো আবার পালানোর চেষ্টা করছিল। তুমি কি ভেবেছিলে আমাদের হাত থেকে এত সহজে পালিয়ে যাবে? আমি খুন করেছি স্যার সোনালীকে, কিন্তু কিন্তু আমি এসব করতে চাইনি স্যার। ওকে খুব ভালোবাসতাম আমি। বাহ বাহ বাহ, ওকে ভালোবাসতো। ভালোবাসা, তাই না? যাকে ভালোবাসলে তাকেই খুন করলে। ভালোবাসার নতুন পদ্ধতি দীপক বাবুর। বাহ। যখন সোনালীকেই ভালোবাসতে, তখন রাগিনীকে বিয়ে করলে কেন? বাড়ির লোকেদের চাপের জন্য। আমি অনেকবার আমি সোনালীকে বুঝিয়েছিলাম যে এই মডেলিং এর কাজ ছেড়ে দিতে আর আমার সঙ্গে সংসার করতে। ওকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু ও আমাকে না করে দিয়েছিল। ও বলেছিল মডেলিং ছাড়বে না। ওর কাছে ওর স্বপ্নগুলোই আর ইচ্ছেগুলো আমার ভালোবাসার থেকে বেশি দামি ছিল। আর এই সামান্য ব্যাপারের জন্য তুই ওকে খুন করে ফেললি? ও আমাকে ব্ল্যাকমেল করছিল। ও হুমকি দিয়েছিল আমার সুখের সংসারে আগুন লাগিয়ে দেবে। তাই আমি ভাবলাম ওকে খুন করে ওকে নরকের রাস্তা দেখিয়ে দেব। তাই আমি ওকে খুন করে দিয়েছি। আর ওর ভাইকে, রাগিনীর ভাইকে কেন মেরেছো? ও তোমার কি ক্ষতি করেছিল? ও কম ছিল না স্যার। গোয়াতে সোনালীকে খুন করার সময় ও আমার ছবি তুলে নিয়েছিল। আর ওর মুখ বন্ধ রাখার জন্য আমার কাছ থেকে প্রত্যেক মাসে 5 লাখ টাকা নিত। টাকা তো গাছে ফলে না স্যার। এত টাকা আমি কোথা থেকে আনতাম? আমি সুদেশ রাগিনীকে সব বলে দিয়েছিল। আমি জানতাম যে আমি যে কোনোভাবে রাগিনীকে বুঝিয়ে দেবো, কিন্তু সুদেশকে আমি কি করতাম স্যার? ওর মরার খুব দরকার ছিল, তাই ওকে আমি মেরে দিয়েছি। আর এই জন্য তুমি তোমার বন্ধু রাহুলকে কাজে লাগালে, আর যেই কাজটা শেষ হলো তুমি ওকে কিডন্যাপ করালে, তাই তো? যাতে লোকে মনে করে এই সমস্ত কাজ রাহুল করেছে। এত ভালো একটা প্ল্যান ছিল আমার, কিন্তু আপনারা সবকিছু বরবাদ করে দিলেন। অপরাধী সে যতই চালাক হোক না কেন, যত বড় প্ল্যান করুক না কেন, কিন্তু আমাদের হাত থেকে তার নিস্তার নেই, বুঝেছ? দুটো খুন করেছো তুমি, তোমার তো ফাঁসি হবে। ফাঁসি।